এবং বিএনপি এখন ওই অসহায় হয়ে এই আওয়ামী লীগের জুজুটাকে তারা একটা এক্সকিউজ হিসেবে ব্যবহার করে যে আমরা কিছু করছি না কারণ ওই আওয়ামী লীগকে ঠেকাতে হবে। ইউনূস এটাকে ইউজ করে মাঝে মধ্যেই। উনি যেটা বললেন যে একটা যমুনা একটা সভা ডেকে সবাই বাইরে হয়ে একটা বিবৃতি দেয় যে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, এটা হচ্ছে একটা ওই জুজুর ভয় দেখানো। কিন্তু বিএনপির জন্য এটা হয়ে গেছে অজুহাত, বিকজ তারা এখন টোটালি অসহায়, জানে না কি করবে, না পারছে আন্দোলন করতে, না পারছে শিওর হতে যে এই ইউনূসের সাথে সহযোগিতা করে সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু পড়ে গেছে ফাটা বসে, কিন্তু কিছুই করতে পারছে না। সো ওই আওয়ামী লীগ ঠেকানোর একটা অজুহাত নিয়ে তারা এখন পড়ে আছে। যে কনসেনসাস কমিশন, ঐকমত্য কমিশনের যে বৈঠক, বিএনপি হচ্ছে এত বড় দল আর বাদ বাকিগুলো হচ্ছে এতটুকু, কিছু কিছু আছে 10-12টা যাদের কোনো অস্তিত্ব নেই, কিন্তু ওইখানে বিএনপিকে ওদের সমানভাবে ট্রিট করা হচ্ছে। মানে বিএনপির ভোট এক আর ওদের ভোট এক। তাহলে বুঝলেন বিএনপির অবস্থা কোন পর্যায়ে নিয়ে গেছে এই ইউনূস সরকার এবং তার এই প্রক্রিয়া। এবং এটা হচ্ছে দেখেন না, আমি শেষ করি মামুন ভাই, আপনি তো অনেক বললেন। এটা তাদের খেলাটা তাদের হাতের বাইরে চলে গেছে এবং এখন তারা খেলাটা নিজের হাতে নিতে পারছে না, কারণ অন্যান্য প্লেয়াররা পেয়ে গেছে সরকারের পৃষ্ঠপোষকতা। সরকার, জামাত, এনসিপি কে গঠন করালো ইউনূস, সেই কিন্তু তাদেরকে বলে রাজনৈতিক দল তৈরি করলো এবং তাদেরকে দিয়ে তারা বিএনপিকে মানে কি বলবো, ব্যালেন্স তো না বরঞ্চ মাইনাস করে দিচ্ছে এই পুরো কনভারসেশনে। এবং বিএনপি এখন ওই অসহায় হয়ে এই আওয়ামী লীগের জুজুটাকে তারা একটা এক্সকিউজ হিসেবে ব্যবহার করে যে আমরা কিছু করছি না কারণ ওই আওয়ামী লীগকে ঠেকাতে হবে। ইউনূস এটাকে ইউজ করে মাঝে মধ্যেই। উনি যেটা বললেন যে একটা যমুনা একটা সভা ডেকে সবাই বাইরে হয়ে একটা বিবৃতি দেয় যে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, এটা হচ্ছে একটা ওই জুজুর ভয় দেখানো। কিন্তু বিএনপির জন্য এটা হয়ে গেছে অজুহাত, বিকজ তারা এখন টোটালি অসহায়, জানে না কি করবে, না পারছে আন্দোলন করতে, না পারছে শিওর হতে যে এই ইউনূসের সাথে সহযোগিতা করে সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু পড়ে গেছে ফাটা বসে, কিন্তু কিছুই করতে পারছে না। সো ওই আওয়ামী লীগ ঠেকানোর একটা অজুহাত নিয়ে তারা এখন পড়ে আছে। না, এখন আওয়ামী লীগ ঠেকানোর অজুহাত নিয়ে তারা যে ব্যাক করতে পারবে তার তো কোনো নিশ্চয়তা তো নাই। বরং আমি যেটি শুনতে পাই, যদি একটা নির্বাচন যদি সত্যি হয়ও, যেটি সাবির ভাই বলছেন তামাশার নির্বাচন, সেই নির্বাচনে জামাত ক্ষমতায় আসবে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে তাদেরকে, জনগণের ভোটে হবে কি হবে না সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু আমি এই মেটিকুলাস ডিজাইনের কথা আমি শুনতে পাই। মাহবুব কামাল, আপনিও শুনতে পান কি? শুনেন, কথাটা হচ্ছে কি, এনসিপি কে কেন ইউনূস সাহেব এত প্যাট্রোনাইজ করছেন ফ্রম জিরো আওয়ার, বৈষম্য বিরোধী পরে এনসিপি, এটা হচ্ছে এদেরকে ইউনূস সাহেব একটা টুল হিসেবে রাখছেন। টুলস হিসেবে তার যে সমস্ত ড্রিম, তার যে সমস্ত ডিজায়ার, সেগুলি যাতে উনি ম্যাটেরিয়ালাইজ করতে পারেন, এটা একটা টুল। আপনি খেয়াল করবেন, যখনই যেটা প্রয়োজন হয়েছে ওই এনসিপি মাঠে নামছে। হ্যাঁ, এই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, মাঠে নামলো। তারপরে ৩৫ নম্বর ভাঙতে হবে, এই করতে হবে। ওর হিডেন কিছু এজেন্ডা আছে ইউনূস সাহেবের, তো সেগুলি উনি এনসিপি কে দিয়ে এবং আপনার সকল জেহাদিদের দিয়ে উনি এই সমস্ত পারপাস সার্ভ করছেন, তার ডিজায়ার গুলি উনি ফুলফিল করছেন। তো ফলে এটা 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 বোঝার না বোঝার তো কিছু নাই। তো আপনি কি জানি বলতেছিলেন, কি প্রশ্ন দিয়েছিলেন বললেন? আমার প্রশ্নটি ছিল যে কি বলে এটাকে, যে মানে আমিও তো ভুলে গেলাম প্রশ্ন। না, হচ্ছে তামাশার ইলেকশন। হ্যাঁ, তামাশার ইলেকশন, যেখানে মেটিকুলাসলি জামাত ক্ষমতায় আসবে এবং আমি শুনেছি নিরঙ্কুশ মানে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে তাদেরকে ক্ষমতায় আনা হবে, যাতে করে আইন কানুন সংবিধান সবকিছু ওলটপালট করা যায়। শুনেন, এইখানে আমি বলি, প্রফেসর সাহেব যেহেতু এই গভর্নমেন্টের আন্ডার ইলেকশন হচ্ছে, প্রফেসর সাহেব একেবারে মাইন্ড ক্যাচিপের মধ্যে আছে। কিরকম আমি বলি, যদি ফেয়ার ইলেকশন হয় তাহলে বিএনপি জিতবে, আর যদি ম্যানিপুলেটেড হয় মানে জামাতকে আনার জন্য, তাইলে ইউনূস সাহেব হাসিনার প্যারাল হয়ে যাবে। আমি বুঝতে পারছি, যদি ইলেকশনটা ম্যানিপুলেটেড হয় তাহলে ন্যাশনালি ইন্টারন্যাশনালি এইটা আপনার কারচুপির নির্বাচন হিসাবে, অথবা আগে যে 3টা প্রহসনের নির্বাচন হচ্ছে ওটার প্যারাল সমান হয়ে যাবে, এবং ইউনূস সাহেবের ইমেজ হাসিনার ইমেজের মতো হয়ে যাবে, যে উনিও একটা ম্যানিপুলেটেড এবং একটা বিতর্কিত নির্বাচন করছেন, প্রহসনের নির্বাচন করছেন। তো উনি মাইন্ড কাটছি পায়। ফেয়ার ইলেকশন হলে বিএনপি জিতবে, আর ফেয়ার ইলেকশন যদি না, জামাতকে জেতানোর জন্য বা এনসিপি কে একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ সিট দেওয়ার জন্য যদি উনি ম্যানিপুলেশনকে প্রশ্রয় দেন, হ্যাঁ, উনি তো নিজে ম্যানিপুলেশন করবেন না, যারা ম্যানিপুলেট করবে তাদেরকে উনি। প্রফেসর সাহেবকে মাইনকাচি পাই কেন বলছেন? আমি তো বরং আরো শুনতে পাচ্ছি, এই যে দোহায় যে খলিলুর রহমানের সঙ্গে যে বৈঠক হলো, সেখানে যেই শর্তগুলি তাকে দেয়া হয়েছে সেইগুলো
ডক্টর ইউনূসের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়, সেই জন্য তারা এখন খালেদা জিয়ার অসুস্থতাকে ইস্যু বানাচ্ছে, এমন কথা শুনতে পাচ্ছি। আপনি কি মনে করেন, যাতে করে নির্বাচন প্রলম্বিত করা যায়? হ্যাঁ, আরে ডক্টর ইউনূসের তো মানে মেইন এজেন্ডাই হচ্ছে যে হি উইল বি ইন পাওয়ার অ্যাজ লং অ্যাজ হি ইজ অ্যালাইভ। এটা হচ্ছে তার মেইন এজেন্ডা। তাই যিনি একটা ব্যাংকের এমডি পদ ছাড়তে চান না, তিনি একটা সরকার প্রধানের পদ ছেড়ে দিবেন, এটা বিশ্বাসযোগ্য না। তো উনি এটা চাইবেন এবং এই ডিজায়ার ফুলফিল করার জন্য যত রকমের আপনার করা দরকার, কৌশল অবলম্বন করা দরকার, উনি করার চেষ্টা করবেন। এবং আমি তো মনে করি যে আগামী যে ইলেকশনটা হতে যাচ্ছে, সেই ইলেকশনটা এমনও হইতে পারে যে ইলেকশনটা এমন ম্যানিপুলেশন হবে যে নির্বাচন কমিশন বলবে যে ইলেকশন বাতিল, ইলেকশন এটা বাতিল হয়ে গেল, বাতিল হয়ে গেল মানে ইউনূস প্রোগ্রাম করবে। হ্যাঁ, এরকম হইতে পারে। কিভাবে হবে আমি এটা জানি না, বাট বর্তমান গভর্নমেন্ট দেখেন, মানে এই যে অ্যাডভাইজারি কাউন্সিল না, অ্যাডভাইজারি কাউন্সিল আমি খোঁজ খবর নিয়ে দেখছি, ইলেকশনের জন্য মিনিমাম তাদের কোনো চিন্তা, কোনো প্রস্তুতি, কোনো কিছু নাই অ্যাডভাইজারদের মধ্যে। আপার লেভেলে নাই, লোয়ার লেভেলে নাই, সারফেস লেভেলে নাই, ডিপ লেভেলে নাই, কোথাও নাই। ইলেকশন নিয়ে তাদের মধ্যে কোনো কথাবার্তাই নাই। তা ইলেকশনটা একটা 3 মাস পরে বা একটা ইলেকশন হতে যাচ্ছে, সবার মধ্যে একটা চাঞ্চল্য থাকবে না, এক ধরনের প্রস্তুতি থাকবে, কিন্তু কোথাও নাই। হ্যাঁ, নোবডি ইজ বদার্ড অ্যাবাউট ইলেকশন। ইভেন আপনি ইলেকশন কমিশনও দেখেন, এই যে মনে হচ্ছে না যে তারা একটা কি বলে যে একটা সুন্দর ইলেকশন করার জন্য তারা প্রস্তুতি দিচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে না। হ্যাঁ, একটা গা ছাড়া ভাব, হ্যাঁ, বাগাড়ম্বর সর্বস্ব, এটা চলতেছে। দেখেন, তারপরে একটা মেজর প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি তো আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া তো আপনি ইলেকশন করতে পারবেন না। পারবেন না। আইন শৃঙ্খলা বাহিনীকে ডিসিপ্লিনাইজ করার জন্য, আপনার প্রোঅ্যাক্টিভ করার জন্য এবং ইলেকশনের আগে পরে ইলেকশনের দিনে আপনার কার্যকর ভূমিকা পালনের জন্য তো আপনাকে কতগুলো প্রোগ্রাম হাতে নিতে হবে, তাই না? সেগুলো কিছুই তো নাই। রাস্তাঘাটে আর্মিকে হিউমিলেট করা হচ্ছে, আর্মিকে গালিগালাজ করা হচ্ছে, পুলিশের উপরে এক্সপ্লোসিভ নিক্ষেপ করা হচ্ছে, পুলিশকে মানুষ বলে গণ্য করতেছে না, এই যে বম, হ্যাঁ, আর্মিকে মানুষ বলে গণ্য করতেছে না। হ্যাঁ, তো এই আর্মি, এই পুলিশ, দেখেন, এটা খুব ইন্টারেস্টিং, মানে এটা দেখবেন, আপনি খেয়াল করে দেখবেন যে ডক্টর সাহেব মানে আর্মিকে অ্যাক্টিভেট করছেন না। প্রফেসর সাহেব যদি মানে ডিজায়ার করেন যে আর্মি অ্যাক্টিভেটেড হবে এবং আর্মি মব দূর করবে, এটা কিন্তু 1-2 ব্যাপার। আর্মি অ্যাক্টিভেটেড হলে মব থাকবে না, কিন্তু উনি অ্যাক্টিভেট করলেন না আর্মিকে। উনি অ্যাক্টিভেট করলেন কোথায়? উনি হাইপার অ্যাক্টিভ হয়ে গেলেন কোথায়? গোপালগঞ্জে। যেহেতু ওখানে এনসিপির লোকজন বিপদে পড়ছে, এখানে উনি হাইপার অ্যাক্টিভ হয়ে 4-5টা লোক মেরে ফেললেন। হ্যাঁ, আর্মিকে অ্যাক্টিভেটেড করে। তাহলে গোপালগঞ্জ, আমার কথাটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ওখানে গুলির প্রয়োজন পড়ছে, ঠিক আছে, এটা করছে, ঠিক আছে। যদি উনি জাতির প্রতি প্রথম অ্যাড্রেসে বলছিলেন যে এখন থেকে আর গুলি করা হবে না, হি হ্যাজ ভায়োলেটেড হিজ কমিটমেন্ট। উনি জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলছিলেন যে এখন থেকে আর কোনো গুলি হবে না, কিন্তু গোপালগঞ্জে গুলি হয়েছে এবং 4-5টা লোক মারা গেছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম ওখানে একটা সংকট তৈরি হয়েছিল, তাইলে গোপালগঞ্জের বাইরে কি সংকট নাই? সেই জায়গায় আর্মি কেন অ্যাক্টিভ হচ্ছে না? আপনি তাদেরকে অ্যাক্টিভেট করতে চাচ্ছেন না, চাইলে এটা কোনো ব্যাপার না। চিফ অ্যাডভাইজার চাইছেন, হ্যাঁ, অথচ আর্মি অ্যাক্টিভেটেড হয় নাই, এইটা বিশ্বাসযোগ্য না, ঠিক আছে? তো ফলে উনি নীরব থাকছেন, উনি এগুলো এনজয় করছেন। হ্যাঁ, উনি মবকে প্রশ্রয় দিয়েছেন। আপনার মনে আছে উনি একটা গ্যাদারিং এ বলছিলেন যে ওরা তো তোমাদের গ্রামে আছে। ইট ওয়াজ অ্যাবসলিউটলি অ্যান এনকারেজমেন্ট অফ মব। হ্যাঁ, মবকে উৎসাহিত করছেন উনি। এবং কোন মবের এগেইনস্টে আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়ায় নাই, এবং মব শেষ হওয়ার পরে যারা মব করছে তাদের কাউকে আইনের আওতায় আনা হয়নি, নট এ সিঙ্গেল একজনকে আইনের আওতায় আনা হয়নি। তাহলে এটা কি বুঝলেন আপনি? এটাতে কি বুঝলেন? ঠিক আছে, বরং মবের শিকার হয়েছে যারা, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে জেলে নেওয়া হয়েছে। যারা মব করছে তাদের বিরুদ্ধে কিছু হয় নাই, যারা মবের শিকার হয়েছে তাদেরকে জেলে নেওয়া হয়েছে, তাদেরকে কি করা হয়েছে। তাহলে কি বুঝলেন আপনি? হোল থিং এটা একটা মানে ক্যারিকেচার চলছে আর কি গত 16 মাস। হ্যাঁ, মেটিকুলাস ডিজাইন। হ্যাঁ, এইটা মানে কি বলবো, এটা একজন গ্লোবাল সেলিব্রিটি, মানে এবং কি তার কি জানেন, মানে কতগুলি দেখবেন, খেয়াল করে দেখবেন যে উনি কিন্তু মানে স্বপ্ন সেল করতেছেন। হ্যাঁ, এবং এটা উনি মনে করেন অল আর স্টুপিড,
sorry, Mr. Chief Advisor, all are not stupid. Some people are stupid. Some people are intelligent also. উনি কতগুলি স্বপ্ন দেখান, কতগুলি মিথ্যা স্বপ্ন দেখান, ফলস ড্রিমিং করেন, and he has perfected the mechanism how to romanticize people. মানুষকে রোমাঞ্চিত করতে উনি যেটা দরকার সেটা উনি পারফেকশন আনছে। কি সব বলেন আর কি, মানে এই তরুণরা সারা বিশ্বকে নেতৃত্ব দিবে, এই সরস সই হওয়ার পরে বর্বর থেকে আমরা সভ্য হয়ে যাচ্ছি, ইতিহাসের সেরা নির্বাচন হবে, কি জানি বলেন আর কি, এই যেগুলো মিনিংলেস, যেগুলি বাস্তবতার সাথে কোনো মিল নাই, এবং উনি কি বোঝেন না যে এগুলি বোঝার মতো বুদ্ধিমান লোক বাংলাদেশে আছে? উনি কি বোঝেন না? সাবির মুস্তাফা, যে ধরেন মানে দোহায় যে এই বৈঠকগুলি হলো এবং আপনার খলিলুর রহমানকে ভারত এবং আমেরিকা যে শর্তগুলো দিল, আচ্ছা সুলতানা, দোহায় খলিলুর রহমানের বৈঠক সম্পর্কে কিন্তু আমি খুব একটা জানি না, আপনি যদি একটু বলেন যে ওখানে কে কার সাথে বৈঠক করলে এবং কি তথ্যগুলো। ভারত এবং আমেরিকার সঙ্গে তাদের বৈঠক হয়েছে এবং সেখানে তাদেরকে ইনক্লুসিভ নির্বাচনের জন্য বলা হয়েছে এবং ফ্রি ফেয়ার নির্বাচনের কথাও বলা হয়েছে। আরো কিছু শর্ত আছে যেগুলি আমরা হয়তো পুরোটা জানি না। দোহায় কি কোনো কনফারেন্স হচ্ছিল না এখানে এই বাংলাদেশের সাথেই মিটিং হচ্ছিল? বাংলাদেশের সাথেই মিটিং ছিল খলিলুর রহমানের সঙ্গে। জি, কবে হলো? আমি মিস করলাম কিভাবে? আচ্ছা, এখন এটা অত প্রকাশ্য কিছু না আর কি, থাকে না ব্যাকডোরের কিছু বৈঠক। মাহবুব কামাল ভাই জানেন নাকি? শুনে আজকাল না আমি মানে কোনো কিছুতে 100% মানে আস্থা রাখি না, যে কোনো ইনফরমেশন এমন একটা জায়গায় তুলে গেছি আমরা। তারপরে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আরো আমাদেরকে বিভ্রান্ত করতেছে, তারপরে এই যে ফেসবুক, এগুলি মানে শুধু চেক না, ক্রস চেক, মানে 4-5 বার চেক করতে হয়, তারপরে আমি আশ্বস্ত হই, তারপরেও যায় না, যে সন্দেহ যায় না। মানে এত বিষয়গুলো নানা কোয়ার্টার যেভাবে সত্যকে ডিস্টোর্ট করতেছে, এবং দেখেন এই যে এটা বোধহয় পোস্ট ট্রুথ এরাতে আসছি আমরা, এই যে সত্য পরবর্তী যুগ, এবং এখানে কিন্তু ইউ ক্যানট ডিস্টিংগুইশ বিটুইন মানে ট্রুথ অ্যান্ড ফলসহুড, আপনি ডিস্টিংগুইশ খুব কঠিন, এবং আপনার ট্রুথকে সারপাস করে গেছে ন্যারেটিভ, ন্যারেটিভ হয়ে গেছে প্রাইমারি, ট্রুথ হয়ে গেছে সেকেন্ডারি। আপনি ন্যারেটিভ তৈরি করলেন, এবং এটা ইকো হইতে থাকবে, সারা বাংলাদেশে ইকো হইতে থাকবে, এবং বেশি রটে। সাবির মুস্তাফা, মানে ধরেন তারেক রহমান এতদিন পর্যন্ত আমরা জেনেছি তিনি নিরাপত্তার জন্য আসতে পারেন না। আজকে প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছেন সরকারের তরফ থেকে কোনো চাপ নাই। চাপটা কে দিচ্ছে? না, মানে সরকারের তরফ থেকে কোনো রেস্ট্রিকশন নাই, রাইট। কিন্তু তারেক রহমান যদি দেশে আসেন এবং তিনি যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, এটা তো সরকারের দায়িত্ব তার নিরাপত্তা নিশ্চিত করা। অবশ্যই। এখন না, এটা তো আমরা সেটাই আমরা বলছি যে তিনি যেই স্টেটমেন্টটা দিয়েছেন সেখানে কিন্তু তিনি বলেননি, এই তারেক রহমান বলেননি যে সরকার থেকে বাধা আছে। তো শফিকুল ইসলাম আলম যেটা বললো সেটা ফাইন, সরকার তো কোনো বাধা দিচ্ছে না, কিন্তু তারেক রহমান বলছে যে একটা বাধা আছে, কারণ তিনি বলছেন যে তিনি এককভাবে এই সিদ্ধান্তটা নিতে পারছেন না স্বাধীনভাবে, অর্থাৎ সামবডি এলস, অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি তার মানে যাতায়াতে মানে নিয়ন্ত্রণ করছে। এখন সাবির ভাই আপনি দেখেন প্রধান উপদেষ্টা বারবার করে তিনি কি বলে এটাকে, খালেদা জিয়ার রোগ আরোগ্য মুক্তি কামনা করলেন, তার জন্য দোয়া করলেন, দেখতে গেলেন, অনেক কিছু করলেন। তিনি তো একবারও বলেননি যে তারেক রহমান যদি দেশে আসেন তাহলে তার নিরাপত্তা তিনি নিশ্চিত করবেন। না, এখন খালেদা জিয়ার জন্য তিনি যা করছেন, দোয়া করছেন, তাকে সাথে সাথে দেখা করছেন, সেটা তো খালেদা জিয়ার জন্য। তারেক রহমান কি করবে না করবে সেটা তো তারেক রহমানের সিদ্ধান্ত, এটা তো ইউনূসের সিদ্ধান্ত না। না, কিন্তু তার নিরাপত্তা নিশ্চিত, যেহেতু তারেক রহমান নিরাপত্তাহীনতায় ভুগছেন, সরকারের তরফ থেকে এটা আগে বলা হয়েছে। এইটা আমি বলছি যে তারেক রহমানের যে স্টেটমেন্ট সেটাতে পরিষ্কার যে প্রবলেমটা সরকার না, প্রবলেমটা অন্য কোথাও, এবং সেজন্য আমার সন্দেহ হচ্ছে যে প্রবলেমটা হয়তো সেনাবাহিনীর থেকে আসছে, এই 111 এর সাথে সম্পৃক্ত এই তার স্টেটমেন্টটা। ডক্টর ইউনূস তো আর সেই 111 এর থেকে বিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন না, কিন্তু ডক্টর ইউনূস তো আর তাকে দেশ থেকে বের করেনি, বের করেছে সেনাবাহিনী 2008 সালে কিন্তু ইউনূস আর সিনে নেই। উনি চেষ্টা করেছিলেন নাগরিক শক্তি তৈরি করার, ব্যর্থ হয়েছেন, তিনি আস্তে করে একটু ব্যাকগ্রাউন্ডে চলে গেছেন। নিয়ন্ত্রণে ছিল সেনাবাহিনী, এবং সেনাবাহিনী তাকে আটক করেছে, টর্চার করেছে এবং দেশ থেকে বের করে দিয়েছে। আমি শুনতে পাচ্ছি মাহবুব কামাল ভাই, আমি শুনতে পাচ্ছি যে ডক্টর ইউনূস মানে এই সরকার জামাতে ইসলামী এবং বিএনপির একটি অংশ, আর্মি তো আছেই, বিএনপির একটি অংশ, এরা চায় না যে তারেক রহমান দেশে আসুক।
শুনেন, আপনি যে বললেন না এই যে হ্যাঁ, মানে ডক্টর ইউনূস যদি সেনাবাহিনীর এতগুলি অফিসারকে ক্যান্টনমেন্টের বাইরে এনে বিচার করতে পারেন, তাহলে ডক্টর ইউনূস কি 111 এ যারা তারেক রহমানের উপরে টর্চার করছে তাদেরকে নিবৃত্ত করতে পারেন না? অবশ্যই এক্স্যাক্টলি পারেন। না, Exactly. ডক্টর ইউনূস যা করছেন সেটা হচ্ছে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত। 2009 সালের আগে